শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের ঢালে ছোট এক বাংলো বাড়িতে একা থাকতে এসেছিলেন অয়ন। অয়ন পেশায় একজন লেখক। তার নতুন উপন্যাসের জন্য একটু নির্জনতা দরকার ছিল, কিন্তু বাংলোটিতে পা রাখার পর থেকেই তার মনে হতে লাগল বাড়িটি যেন কেবল ইট পাথরের কোনো কাঠামো নয়, এর প্রাণ আছে। এটি যেন ফিসফিস করে কথা বলে। রহস্যের শুরু। প্রথম 3 দিন বেশ ভালোই কাটল, কিন্তু চতুর্থ দিন রাতে যখন অয়ন ডাইনিং টেবিলে বসে কফি খাচ্ছিলেন, তখন হঠাৎ দোতলার লাইব্রেরি থেকে একটি ভারী কিছু পড়ার শব্দ হল। অয়ন উপরে গিয়ে দেখলেন একটি পুরনো কাঠের আলমারির পাল্লা একা একাই খুলে গেছে এবং সেখান থেকে চামড়ায় বাঁধানো একটি নীল ডায়েরি মাটিতে পড়ে আছে। ডায়েরিটি হাতে নিতেই অয়ন খেয়াল করলেন এর শেষ পাতায় একটি অদ্ভুত নকশা করা এবং মাঝখানে একটা গর্ত, যা দেখতে কোনো চাবির ছিদ্রের মতো। অয়নের কৌতূহল বেড়ে গেল। তিনি সারা রাত জেগে বাংলোর প্রতিটি কোণা খুঁজলেন। ভোরের আলো যখন জানলা দিয়ে উকি দিচ্ছে, তখন তিনি স্টোর রুমের এক কোণায় ধুলোমাখা একজোড়া পুরনো জুতোর ভেতর থেকে একটি পিতলের চাবি খুঁজে পেলেন। চাবিটি নীল ডায়েরির সেই ছিদ্রের সাথে হুবহু মিলে গেল। অতীতের সেই হাতছানি। চাবিটি ঘুরিয়ে ডায়েরিটি খুলতেই অয়নের সামনে এক ভয়ঙ্কর সত্য উন্মোচিত হল। ডায়েরিটি ছিল এই বাড়ির প্রাক্তন মালিক প্রফেসর ইমতিয়াজের। ডায়েরির পাতায় পাতায় তিনি লিখেছেন তার এক অদ্ভুত পরীক্ষার কথা। তিনি দাবি করেছেন মানুষের মস্তিষ্কের এমন একটি অংশ আছে যা সক্রিয় করলে অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনাকে বর্তমানে জীবন্ত করে তোলা সম্ভব। ডায়েরির একটি পাতায় বড় বড় অক্ষরে লেখা ছিল, আমি তাকে ফিরিয়ে আনতে পেরেছি, কিন্তু সে একা আসেনি। তার সাথে এমন কিছু এসেছে যা এই পৃথিবীর নয়। আমি ওটাকে এই ঘরের আয়নার পেছনে বন্দি করে রাখলাম। অয়নের শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। আয়নার পেছনে। তিনি দ্রুত শোবার ঘরের বিশাল আয়নাটির সামনে গিয়ে দাঁড়ালেন। ধুলোমাখা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে গিয়ে তার মনে হল তার পেছনে আরও কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ফিরে তাকাতেই দেখলেন কেউ নেই। আয়নার রহস্য। অয়ন লক্ষ্য করলেন আয়নাটি দেওয়ালের সাথে অন্যরকমভাবে লাগানো। তিনি হাত দিয়ে আয়নাটি সরাতেই দেখতে পেলেন দেয়ালের ভেতর একটি ছোট্ট কুঠুরি। সেখানে রাখা আছে একটি ছোট্ট গ্রামোফোন আর একটি ধুলো মাখার রেকর্ড। সেদিন রাতে প্রবল বৃষ্টি শুরু হল। পাহাড়ি এলাকায় বৃষ্টির শব্দ এক অন্যরকম ভুতুড়ে পরিবেশ তৈরি করে। অয়ন গ্রামোফোনটি চালিয়ে দিলেন। ঘর ঘর শব্দ করে রেকর্ডটি ঘুরতে শুরু করল। প্রথমে কেবল মানুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটি পরিষ্কার নারীকণ্ঠ বলে উঠল, অয়ন, তুমি কেন চাবিটা ঘুরিয়ে দিলে? অয়ন জমে গেলেন। গ্রামোফোনে তার নাম কেন? এটা তো বহু বছর আগের রেকর্ড। ঠিক সেই মুহূর্তে ঘরের সব আলো একসাথে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে অয়ন অনুভব করলেন কেউ একজন তার খুব কাছে এসে দাঁড়িয়েছে। তার শ্বাসপ্রশ্বাসের শব্দ তিনি পরিষ্কার শুনতে পাচ্ছেন। ছায়ার লড়াই। অয়ন তার পকেট থেকে লাইটার বের করে জ্বালালেন। শিখার আলোয় তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। আয়নার ভেতর তার নিজের প্রতিচ্ছবি নেই। পরিবর্তে সেখানে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ মানুষ, যার মুখটা অবিকল প্রফেসর ইমতিয়াজের মতো। প্রফেসর ইমতিয়াজ আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে অয়নকে ডাকছেন। তার ঠোঁট নড়ছে, কিন্তু কথা শোনা যাচ্ছে না। হঠাৎ অয়ন খেয়াল করলেন তার নিজের হাতগুলো স্বচ্ছ হয়ে যাচ্ছে। তিনি বুঝতে পারলেন গ্রামোফোনের রেকর্ডটি আসলে একটি টাইম লুপ তৈরি করেছে, যা তাকে অতীতে টেনে নিচ্ছে আর প্রফেসরকে বর্তমানে পাঠিয়ে দিচ্ছে। অয়ন চিৎকার করে রেকর্ডটি বন্ধ করতে চাইলেন, কিন্তু তার শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। তিনি 1 ইঞ্চিও নড়তে পারছেন না। তখন তার মনে পড়ল নীল ডায়েরির সেই নকশাটির কথা। নকশাটি আসলে একটি সংকেত। তিনি সর্বশক্তি দিয়ে পকেট থেকে সেই পিতলের চাবিটি বের করলেন এবং গ্রামোফোনের মূল পিনটি চাবি দিয়ে সজোরে আঘাত করলেন। এক বিকট শব্দে গ্রামোফোনের রেকর্ডটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সাথে সাথে আয়নাটিও চূর্ণ বিচূর্ণ হয়ে মাটিতে পড়ে গেল। অয়ন জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। পরের দিন সকালে যখন তার জ্ঞান ফিরল, তখন জানলা দিয়ে উজ্জ্বল রোদ ঘরে ঢুকছে। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু অয়ন যখন উঠে দাঁড়ালেন তখন তার নজরে পড়ল মেঝেতে পড়ে থাকা আয়নার একটি ভাঙা টুকরো। সেই টুকরোতে তিনি নিজের মুখ দেখতে পেলেন না। সেখানে তিনি দেখলেন প্রফেসর ইমতিয়াজের হাসি মুখ, আর তার নিজের কণ্ঠস্বর কেমন। অয়ন কথা বলতে গিয়ে আবিষ্কার করলেন তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তিনি এখন আয়নার ভেতরের সেই বন্দি জগৎটার অংশ হয়ে গেছেন। বাংলোর বাইরে থেকে ট্যাক্সির হর্ন শোনা যাচ্ছে। নতুন কোনো ভাড়াটে হয়তো আসছে।
অয়ন কেবল নির্বাক হয়ে সেই আয়নার ভাঙা টুকরো থেকে বাইরের জগৎটা দেখতে লাগলেন, পরবর্তী শিকারের অপেক্ষায়। অয়নের নিস্তব্ধ পৃথিবী আর বাইরের কোলাহলের মাঝে এখন কেবল 1 ইঞ্চির এক কাঁচের দেয়াল। সে চিৎকার করছে, কাঁচের দেয়ালে হাত দিয়ে আঘাত করছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। ট্যাক্সি থেকে নামলেন এক তরুণী, হাতে বড় একটা ক্যানভাস আর রঙের বাক্স। মেয়েটি একজন চিত্রশিল্পী, নাম তন্নি। পরবর্তী কয়েক ঘণ্টা অয়নের জন্য ছিল এক অবর্ণনীয় যন্ত্রণার। তন্নি বাংলোয় ঢুকল, ঘর পরিষ্কার করল, আর মেঝেতে পড়ে থাকা আয়নার সেই ভাঙা টুকরোটি কুড়িয়ে নিয়ে ড্রেসিং টেবিলের ওপর রাখল। অয়ন আয়নার ভেতর থেকে তন্নির প্রতিটি নড়াচড়া দেখতে পাচ্ছিল, কিন্তু তাকে সতর্ক করার কোনো উপায় ছিল না। প্রতিচ্ছবির আড়ালে অয়ন লক্ষ্য করল আয়নার জগতে সে একা নয়। কুয়াশাচ্ছন্ন সেই ধূসর জগতে ঘুরে বেড়াচ্ছে আরও অনেক ছায়া। তারা আসলে সেই সব মানুষ যারা গত 50 বছরে এই বাংলোয় এসে নিখোঁজ হয়েছে। তাদের সবার চোখেই এক অসীম শূন্যতা। হঠাৎ অয়ন দেখল প্রফেসর ইমতিয়াজ, যিনি এখন অয়নের শরীর দখল করে বাস্তবের পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন, তিনি ঘরে ঢুকলেন। তন্নিকে দেখে তিনি মৃদু হাসলেন। সেই হাসিতে কোনো মমতা ছিল না, ছিল এক শিকারী উল্লাস। ইমতিয়াজ তন্নিকে বললেন, ঘরটা তোমার পছন্দ হয়েছে তো? এখানে খুব ভালো ছবি আঁকা যায়। তন্নি হেসে উত্তর দিল, হ্যাঁ প্রফেসর, এখানে আলোটা খুব সুন্দর। অয়ন শিউরে উঠল। প্রফেসর ইতিমধ্যে তন্নির বিশ্বাস অর্জন করে ফেলেছেন। আজ রাতেই হয়তো তন্নির সাথেও একই ঘটনা ঘটবে। যোগাযোগের চেষ্টা। অয়ন হাল ছাড়ল না। সে লক্ষ্য করল যখনই তন্নি আয়নার টুকরোটির সামনে এসে দাঁড়ায়, তখনই আয়নার ভেতরে অয়নের নড়াচড়ায় বাহিরের পৃথিবীতে হালকা কম্পন সৃষ্টি হয়। সে স্থির করল তাকে কোনোভাবে তন্নির সাথে যোগাযোগ করতে হবে। রাত গভীর হল। তন্নি তার ক্যানভাসে ছবি আঁকতে শুরু করেছে। প্রফেসর ইমতিয়াজ পাশের ঘরে নীল ডায়েরিটি নিয়ে আবার কোনো নতুন গবেষণায় মগ্ন। অয়ন আয়নার ভেতরে সর্বশক্তি দিয়ে তন্নির নাম ধরে চিৎকার করতে শুরু করল এবং নিজের হাতের তালু দিয়ে কাঁচের গায়ে প্রবলভাবে ঘষতে লাগল। হঠাৎ তন্নি থমকে গেল। সে দেখল আয়নার সেই ভাঙা টুকরোটির ওপর কুয়াশার মতো বাষ্প জমছে, আর সেই বাষ্পের ওপর অস্পষ্টভাবে ফুটে উঠছে একটি শব্দ, পারাও বা রান। তন্নি চমকে উঠে পেছনে তাকাল, কিন্তু কেউ নেই। সে ভাবল হয়তো মনের ভুল। কিন্তু ঠিক তখনই আয়নার ভেতর থেকে অয়ন দেখতে পেল প্রফেসর ইমতিয়াজ হাতে একটি পুরনো খঞ্জর নিয়ে তন্নির ঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন। প্রফেসরের ছায়া তন্নির ক্যানভাসের ওপর পড়েছে। চূড়ান্ত লড়াই। যখনই তন্নি প্রফেসরের ছায়া দেখতে পেল, সে এক মুহূর্ত দেরি না করে পাশের টেবিল থেকে রঙের প্যালেটটা প্রফেসরের মুখের ওপর ছুঁড়ে মারল। প্রফেসর আর্তনাদ করে পিছিয়ে গেলেন। তন্নি জানত না আসলে কি হচ্ছে, কিন্তু সে বুঝতে পেরেছিল এই বৃদ্ধ মানুষটি বিপজ্জনক। অয়ন আয়নার ভেতর থেকে দেখতে পাচ্ছিল প্রফেসর আবার উঠে দাঁড়াচ্ছেন। অয়ন দেখল ড্রেসিং টেবিলের ওপর রাখা নীল ডায়েরিটির সেই বিশেষ পিতলের চাবিটা। সে জানত যদি এই চাবিটা কোনোভাবে ভেঙে ফেলা যায়, তবে এই টাইম লুপ চিরতরে ধ্বংস হয়ে যাবে। সে আয়নার ভেতর থেকে বারবার ইশারা করতে লাগল চাবিটার দিকে। তন্নি এবার আয়নার দিকে তাকালো। সে অয়নকে দেখতে পাচ্ছে ঠিকই, কিন্তু আয়নার ভেতর এক জোড়া ছটফটে হাতের ছায়া সে লক্ষ্য করল। সে দ্রুত চাবিটি তুলে নিল। ইমতিয়াজ চিৎকার করে উঠলেন, না, ওটা দিও না, ওটা আমার 50 বছরের সাধনা। তন্নি জানলার ধারে গিয়ে চাবিটা পাহাড়ের নিচের গভীর খাদে ছুঁড়ে ফেলে দিল। চাবিটি হাতছাড়া হওয়ার সাথে সাথে পুরো বাংলোটি কাঁপতে শুরু করল। এক তীব্র কান ফাটানো শব্দে চারপাশ অন্ধকার হয়ে গেল। অয়ন অনুভব করল তার চারপাশের কাঁচের দেওয়ালগুলো ভেঙে পড়ছে। সে এক প্রবল আকর্ষণে সামনের দিকে ছিটকে পড়ল। পরক্ষণেই এক তীব্র যন্ত্রণায় তার জ্ঞান ফিরে এল। সে দেখল সে মেঝেতে পড়ে আছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে হাত দিয়ে নিজের মুখ স্পর্শ করল। হ্যাঁ, এটা তার নিজেরই দাড়িওয়ালা খসখসে মুখ। পাশে তাকিয়ে দেখল সেই বৃদ্ধ প্রফেসর ইমতিয়াজ আর নেই। সেখানে কেবল পড়ে আছে একদলা পুরনো ছাই। গ্রামোফোন, নীল ডায়েরি আর ভাঙা আয়না, সবকিছু যেন মুহূর্তের মধ্যে কয়েকশো বছরের পুরনো হয়ে ধুলোয় মিশে গেছে। তন্নি অয়নকে সাহায্য করে উঠতে সাহায্য করল। দুজনেই হাঁপাচ্ছিল। তন্নি কাপা গলায় বলল, আপনি কে, আর ওই লোকটা কে ছিল? অয়ন জানালা দিয়ে বাইরে তাকাল। সকালের প্রথম আলো ফুটছে। সে শান্ত গলায় বলল, আমি এই বাড়ির শেষ লেখক, আর ওই লোকটা ছিল একটা অভিশপ্ত অতীত।
আজ থেকে এই বাড়িটা কেবল একটা ইট পাথরের বাড়িই থাকবে। অয়ন এবং তন্নি একসাথে বাংলো থেকে বেরিয়ে এলো। তারা যখন পাহাড়ের নিচে নেমে যাচ্ছিল, অয়ন একবার পিছন ফিরে তাকাল। ওপরের জানালায় সে দেখল এক মুহূর্তের জন্য যেন একটা অবয়ব হাত নাড়ছে। তবে সে আর ভয় পেল না, কারণ সে জানে সেই অভিশপ্ত চাবি এখন পাহাড়ের অতল গহ্বরে, যেখানে মানুষের হাত পৌঁছনো অসম্ভব। পাহাড় থেকে নেমে আসার পর অয়ন আর তন্ভী ভেবেছিল সব শেষ হয়ে গেছে, কিন্তু রহস্যের শিকড় যে আরও গভীরে সেটা তারা বুঝতে পারল ঠিক 1 সপ্তাহ পর। অয়ন এখন শহরের একটি ছোট ফ্ল্যাটে থাকে, কিন্তু তার রাতের ঘুম কেড়ে নিয়েছে একটি শব্দ, টিক টিক টিক। ঠিক যেন কোনো ঘড়ির কাঁটা নয়, বরং হৃৎপিণ্ডের স্পন্দন। অদৃশ্য ছায়া। এক সন্ধ্যায় তন্ভী অয়নের ফ্ল্যাটে এলো। তার হাতে একটি ছোট খাম। তন্ভীর মুখ ফ্যাকাশে। সে খামটা অয়নের দিকে বাড়িয়ে দিয়ে বলল, অয়ন, চাবিটা ফেলে দেওয়ার পর আমি ভেবেছিলাম আমি মুক্ত, কিন্তু গতকাল আমার স্টুডিওতে বসে একটা ছবি আঁকছিলাম আর অজান্তেই আমি এটা এঁকে ফেলেছি। অয়ন খাম খুলে ছবিটি বের করল। তার হাত কাঁপতে শুরু করল। ছবিতে দেখা যাচ্ছে সেই পাহাড়ি বাংলোটি, কিন্তু সেটি এখন মাটির নিচে দাফন করা, আর মাটির উপর দিয়ে বেরিয়ে আছে একটি হাত, যার আঙুলের ঠিক সেই পিতলের চাবির ছাপ। সবচেয়ে ভীতিজনক বিষয় হল ছবির এক কোণায় ছোট করে লেখা, আমি এখনও তোমার ভেতরেই আছি। রক্তের টান। অয়ন বুঝতে পারল প্রফেসর ইমতিয়াজ কেবল একটি মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটি ভাইরাসের মতো, যা আত্মার মাধ্যমে ছড়িয়ে পড়ে। আয়নার জগৎ থেকে ফিরে আসার সময় অয়ন একা ফেরেনি। ইমতিয়াজের একটি চেতনার অংশ অয়নের অবচেতন মনে রয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে অয়নের মাথার ভেতরে এক যন্ত্রণাদায়ক চিৎকার শুরু হল। তার চোখের মনেই ধূসর হয়ে যেতে লাগল। সে তন্ভীর দিকে তাকিয়ে এমন এক গলায় কথা বলে উঠল, যা অয়নের নয়, ভারী, প্রাচীন এবং কর্কশ। চাবিটা কি সত্যিই হারিয়ে গেছে মনে করো? ওটা তো কোনো ধাতু ছিল না তন্ভী, ওটা ছিল একটা সংকেত। তন্ভী পিছিয়ে গেল। অয়ন, তুমি কি ঠিক আছো? অয়ন নিজের মাথা চেপে ধরে মেঝেতে বসে পড়ল। সে চিৎকার করে বলল, তন্ভী, পালাও, ওটা আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ওটা পাহাড়ের খাদে পড়েনি, ওটা তোমার ব্যাগের ভেতরে আছে। তন্ভী চমকে উঠে নিজের ব্যাগটা উপুড় করে দিল। মেঝের ওপর ঝনঝন শব্দে পড়ে গেল সেই একই পিতলের চাবি। তন্ভী স্তম্ভিত। সে নিজের হাতে এটা খাদে ফেলে দিয়েছিল, তবে এটা এখানে এলো কি করে? অন্ধকারের গভীর থেকে হঠাৎ ফ্ল্যাটের সব ইলেকট্রনিক ডিভাইস অদ্ভুত আচরণ করতে শুরু করল। রেডিওতে কান্নার শব্দ, টিভিতে ঝিরিঝিরি সাদাকালো মানুষের ছায়া। তন্ভী বুঝতে পারল চাবিটা আসলে একটি ম্যাগনেট বা চুম্বকের মতো, যা ইমতিয়াজের আত্মা আর অয়নের শরীরকে জুড়ে রেখেছে। অয়ন কষ্টে গোঙাতে গোঙাতে বলল, ওটা ধ্বংস করা যাবে না তন্ভী, ওটাকে কেবল তার আসল মালিকের কাছে ফিরিয়ে দেওয়া যায়। তার আসল মালিক কে? তন্ভী চিৎকার করে জিজ্ঞেস করল। সময়ের দেবতা। এই পাহাড়ের চূড়ায় একটা প্রাচীন মন্দির আছে, যেখানে সময় থমকে থাকে, আমাদের সেখানে যেতে হবে। পাহাড়ের চূড়ায় শেষ যাত্রা। সেই রাতেই তারা রওনা দিল পাহাড়ের উদ্দেশ্যে। বৃষ্টির বদলে এবার শুরু হলো ঘন কুয়াশা। অয়ন মাঝে মাঝেই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। কখনো সে অয়ন, কখনো সে ইমতিয়াজ। পাহাড়ের চূড়ায় পৌঁছে তারা দেখল একটি ভাঙাচোড়া পাথরের বেদি। সেখানে কোনো মূর্তি নেই, কেবল একটি বিশাল পাথরের ঘড়ি খোদাই করা আছে, যার কোনো কাঁটা নেই। অয়ন বেদির সামনে গিয়ে দাঁড়াল। তার চোখ দিয়ে তখন রক্ত ঝরছে। তন্ভী, চাবিটা ওই ঘড়ির মাঝখানে বসিয়ে দাও, অয়ন গোঙাতে গোঙাতে বলল। কিন্তু মনে রেখো, চাবিটা বসানোর সাথে সাথে আমি হয়তো চিরতরে হারিয়ে যাব। তন্ভী দ্বিধায় পড়ে গেল। সে অয়নকে বাঁচাতে চায়, কিন্তু এই অভিশাপ শেষ না করলে গোটা পৃথিবী বিপদে পড়বে। ইমতিয়াজ এবার অয়নের শরীর পুরোপুরি দখল করে নিল। সে তন্ভীর গলা টিপে ধরল। বোকা মেয়ে, আমি অমর হতে চেয়েছি, আর তুমি আমাকে সাহায্য করছ? তন্ভী নিঃশ্বাস নিতে পারছিল না, কিন্তু তার হাত পৌঁছে গেল সেই পাথরের ঘড়ির ছিদ্রের কাছে। সে শেষ শক্তি দিয়ে চাবিটা ভেতরে ঢুকিয়ে সজোরে ঘুরিয়ে দিল। সময়ের বিলয়। সাথে সাথে পাহাড়ের চূড়ায় এক প্রচণ্ড বজ্রপাত হল। একটি নীল আলোর বলয় তৈরি হয়ে অয়ন আর তন্ভীকে ঘিরে ফেলল। তন্ভী দেখল অয়নের শরীর থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে সেই পাথরের ঘড়ির ভেতর ঢুকে যাচ্ছে। ধোঁয়াটা যখন পুরোপুরি ভেতরে গেল, ঘড়ির পাথরে কাঁটাগুলো নড়তে শুরু করল। টিক টিক টিক। সময় আবার চলতে শুরু করেছে, কিন্তু এই সময় বর্তমানের নয়, এটি অনন্তকালের। একটি নতুন সকাল। যখন আলো কমল, তন্ভী দেখল সে পাহাড়ের উপর একা দাঁড়িয়ে আছে।
অয়ন নেই, ঘড়িটাও নেই, কেবল পড়ে আছে সেই পিতলের চাবিটা, যা এখন সাধারণ একটা মোর্চে ধারা লোহা মাত্র। তন্ভী কাঁদতে কাঁদতে পাহাড় থেকে নেমে এলো। সে ভাবল অয়ন হয়তো মারা গেছে, কিন্তু সে যখন নিচে ট্যাক্সির কাছে পৌঁছল, দেখল অয়ন সেখানে দাঁড়িয়ে আছে। তবে তার পরনে সেই পুরনো আমলের প্রফেসরের কোট আর হাতে সেই নীল ডায়েরিটি। অয়ন তন্ভীর দিকে তাকিয়ে একটি রহস্যময় হাসি দিল। সে বলল, ভয় পেও না তন্ভী, অয়ন বেঁচে আছে। তবে আমি এখন কেবল অয়ন নই, আমি এখন সময়ের রক্ষক। অয়ন একটা কলম বের করে ডায়েরির পাতায় কিছু একটা লিখল। তারপর ডায়েরিটা তন্ভীর হাতে দিয়ে বলল, এটা পড়ো না, কেবল আগলে রেখো। যেদিন আবার সময় থমকে যাবে, সেদিন আমি ফিরে আসব। অয়ন কুয়াশার মধ্যে হাঁটতে হাঁটতে মিলিয়ে গেল। তন্ভী ডায়েরিটা খুলল না, কিন্তু সে জানত গল্পটা শেষ হয়নি। এটা কেবল এক নতুন অধ্যায়ের শুরু।